দর্শক, আজ আমাদের সঙ্গে রাজনীতির এই আয়োজনে আলোচনার জন্য আছেন চারজন। আমি শুরুতে পরিচয় করে দিতে চাই। আমার হাতের ডান দিকে আছেন শিক্ষক ও গবেষক মারদিয়া মমতাজ, এবং আমার হাতের ডান দিকে তার পাশেই আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব, এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, এবং আমাদের সঙ্গে বাংলা মোটর স্টুডিও থেকে জয়েন করবেন ডাক্তার আব্দুল আহাদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং হেড অফ হেলথ উইং এনসিপির হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। ফয়েজ আহমদকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, শুরুতেই ওসমান হাদির প্রসঙ্গ। জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি, এখনও হাসপাতালে। আজকে এই বিষয়ক বেশ কিছু আপডেটস হয়েছে, সেটির কথা যদি আমরা আগে বলি, সেটি হচ্ছে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে পড়লে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বান জানানো হলো। যদিও এরই মধ্যে আমরা আরও কিছু আপডেটস পেলাম যে যেই দুইজনকে সন্দেহ করা হচ্ছে এবং যাদের ফুটেজ ফরেন্সিকও করা হয়েছে, সেই জায়গা থেকে যেটি দেখা গেল ফয়সাল এবং আলমগীর। আমাদের কাছে যে খবর, আমরা সন্ধ্যা 7টা নিউজও যেটি দেখিয়েছি, সেটি হচ্ছে যে তারা শুক্রবারই, যেটি আমাদেরকে বিশ্বস্ত সূত্র কনফার্ম করছে, সেটি হচ্ছে তারা হালুয়াঘাট যে সীমান্ত, সেই সীমান্ত দিয়ে তারা ভারতে চলে গেছে এবং সেখান থেকেই দুইজনকে অ্যারেস্ট করেছে পুলিশ। তারা দুইজনই মানব পাচারকারী এবং আমাদের কাছে তথ্য বলছে যে তারা পুলিশের কাছে প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছে। সো এই অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এরকম একটা উদ্যোগ, এবং যেটা আবার প্রত্যাখ্যান করেছে ভারত। সেই জায়গায় যারা জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত সাজাপ্রাপ্তরা তো ভারতে প্রকাশ্যে অবস্থান করছে, তাদেরই ফেরত দিচ্ছে না। যারা পালিয়ে যাবে তাদের ভারত ফেরত দেবে, এমন আশাটা আমরা কেন করছি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছেন, বলছেন যে তারা দুজনই ভারত সীমান্তে পালিয়ে যাওয়ার সময় অ্যারেস্ট হয়েছে। সেটা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি ভারতীয়? না, তারা অ্যারেস্ট হয়নি, তারা চলে গেছে এবং সেখান থেকে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে যারা মানব পাচারকারী, যারা হচ্ছে তাদেরকে সেখানে মানে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। আজকে পুলিশ পুরো বিষয়টিকে সামনাসামনি এনেছে, যদিও পুলিশ বলছে যে বৈধ পথে তারা গেছে, এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্নটা, যারা গিয়ে প্রকাশ্যে অবস্থান করছে তাদেরকেই বাংলাদেশ সরকার ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে, মানে যতটাই নিয়েছে পারেনি, সেক্ষেত্রে ভারত কিভাবে দিবে এখন? আমি এখনো মনে করি না আপনি যে তথ্যটি দিয়েছেন বা আপনি যে উৎস থেকে এই তথ্য পেয়েছেন সেই উৎস পুরোপুরি ঠিক বলে আমি মনে করি না। আমি আপনাকে এতটুকু বলতে পারি যে কিছু তো দৃশ্যমান অগ্রগতি আপনি নিজেও বলেছেন যে কয়েকজন পরিবারের সদস্য নানানভাবেই চেষ্টা হচ্ছে, কিছু অগ্রগতি আছে। এর যতটুকু পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে এই সময় পর্যন্ত প্রকাশ করা যায় ততটুকু আপনাদের সঙ্গে প্রকাশ করা হয়েছে। বাকি তথ্য বা সময়ে সময়ে নিশ্চয়ই প্রকাশ করা হবে। শুধু আমি এতটুকু আপনাকে নিশ্চিত করছি যে এই সংক্রান্তে এখন পর্যন্ত বেশ উল্লেখ করার মতো অগ্রগতি আছে। কিছু বিষয়ে, কিছু ব্যক্তির বিষয়ে পুলিশ সিরিয়াসলি যাচাই বাছাই করছেন। খেয়াল করুন যে আমাদের ইমোশন আছে, পুরো জাতির একটা উদ্বেগ লক্ষণীয়, কিন্তু এই অবস্থাতেও আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের কাজ এমন হবে না যাকে তাকে ধরে, যাকে তাকে এই ঘটনার সঙ্গে জড়িত করে ফেলা। সুতরাং খুব সতর্কতার সঙ্গেই কাজ করতে হবে। অপরাধীকে যেমন চিহ্নিত করা, তাকে আইনের আওতায় নিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব, একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন ভুল করেও একটু হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সচেতন। সুতরাং আমি যেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারি, নানান রকম অগ্রগতি আছে, সব এখনই প্রকাশ করা যাচ্ছে না। যতটুকু প্রকাশ করা যাচ্ছে একদম ফর্মালি পুলিশের চ্যানেলে বা সরকারের যে সমস্ত জায়গা থেকে করার সেগুলি করছে। এবং ইতিমধ্যে আপনি জেনেছেন যে এই ঘটনায় তো শুধু একজন শ্যুট করেছে, একজন মোটরসাইকেল চালিয়েছে, এই দুজন ব্যক্তি সম্পৃক্ত নয়। এটা একটা পরিকল্পিত হত্যা চেষ্টা বলে বোঝা যাচ্ছে, পরিকল্পিত হামলা। সেই বিবেচনায় এর সঙ্গে এর পিছনে আরও কারা কারা জড়িত থাকতে পারেন এমন সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তি ইতিমধ্যে পুলিশের নজরদারিতে এসেছে। আমি আপনাকে আরেকটু খোলামেলা করে বলি যে শুধু তো ওসমান হাদি টার্গেট ছিলেন তাদের, তা নয়। আরও নানান ব্যক্তি, আমরা নানানভাবে টার্গেটের কথা শুনি, ইভেন আমরা নানান ব্যর্থতার বিষয়েও বলছি। হ্যাঁ, তারপরও আমি আপনার এতটুকু নিশ্চিত করি যে ইতিমধ্যে অনেক চেষ্টা ফয়েলড হয়েছে, ব্যর্থ হয়ে গেছে তাদের চেষ্টা। সেটা আমাদের গোয়েন্দা তৎপরতার কারণেই সম্ভব হয়েছে। আবার একই সঙ্গে হাদির ঘটনায় আমরা খানিকটা গোয়েন্দা ব্যর্থতাও দেখেছি। সুতরাং আপনার এই ঘটনাগুলি ঘটিয়ে আগামী নির্বাচনকে ব্যাহত করা, দেশকে একটা আনস্টেবল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, এর যাবতীয় যা পরিকল্পনা হচ্ছে
এই পরিকল্পনাগুলি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা আমাদের গোয়েন্দা সংস্থা অধিকাংশ পরিকল্পনাই জেনে ফেলেছেন। সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানো যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীর জন্য, আততায়ীর জন্য অনেক কঠিন হয়ে যাবে। জি, ফয়েজ আহমদ, আপনাকে ধন্যবাদ। আমি ফিরবো আবার আপনার কাছে। আমি একটু কামরুজ্জামান রতনের কাছে যেতে চাই। সেটি হচ্ছে ভেরি মাচ কানেক্টেড কোশ্চেন। বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় উস্কানিমূলক বক্তব্য, ইন্ধন দেওয়ার মতো কার্যক্রম বন্ধ করতে শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে 5 বার উদ্বেগ জানিয়েছে। আজও যে ভারতের বরাবর যে চিঠিটি পাঠানো হয়েছে সেখানেও কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। ভারত কি বাংলাদেশের অনুরোধের বিষয়ে ন্যূনতম কর্ণপাত করেছে? এমন নজির এখন পর্যন্ত দেখেছেন? যদি কর্ণপাতই করত, বারবার বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর থেকে উদ্বেগ জানিয়েছে এবং তাকে ফেরত দেওয়ার ব্যাপারে যতগুলো চিঠি ইস্যু করেছে, কোনো রেসপন্ড করেনি এবং তারা চুপ থেকেছে। চুপ থেকে মানে কি, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে যখন প্রতিবেশী রাষ্ট্রের কাছে যখন এই প্রতিবাদটা জানাবে, একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে ফেরত চাওয়া হয়েছিল ফেসিস্টকে। তো তাকে ফেরত দেওয়ার কোনো আকার ইঙ্গিত, এই যে বোবা থাকা মানে কি, এটা বাংলাদেশকে ইগনোর করা এবং বাংলাদেশকে কোনোভাবেই তাদেরকে মূল্য না, মানে এই কথাকে, এই দেশটাকেই মনে হয় যে তাদের যে দাবিটা এবং দেশকে আনস্টেবল করার জন্য, যেটা ফয়েজ ভাই বলছিলেন, আসলেই বাংলাদেশে সুনির্দিষ্ট তফসিল ঘোষণার পরেও এখনও মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। সেটা কি, যে বাংলাদেশে আদৌ ইলেকশন হবে কিনা। দেখেন, এই ঘটনাটা ঘটলো, এর যে ওসমান হাদিদের ঘটনা, এর আগে আমি এনটিভিতে আগের রাতে তার সাথে আমার টক শো ছিল। আমি আমার ওই স্মৃতিটাকে এতভাবে, আমি খুব গভীরভাবে আমি তাকে, আমার হৃদয়টা টাচ করছে। তার যে একটা সাদামাটা জীবন, এনটিভির একটা গাড়িতে করে সে আসলো এবং তার মধ্যে একটা দেখেছেন বাংলাদেশ নিয়ে এই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সত্য কথা, সেটা যার বিরুদ্ধে যাক, সেটা দল হোক, দেশের স্বাধীনতার প্রশ্নে হোক, সে যে ভয়েসটা রেজ করতো, এই হাদির মতো লোকের যদি কণ্ঠ স্তব্ধ হয়ে যায় যে কোনো কারণেই হোক, ফয়েজ ভাই বললেন এখন পুলিশ তৎপর হয়েছে বা এই যে ব্যবস্থাগুলো নিচ্ছে, বাংলাদেশে আপনার বৃহস্পতিবার দিন তফসিল ঘোষণা করলো, শুক্রবার দিন এই ঘটনাটা ঘটলো। আমরা হাদিকে, তারপর দেখেন দুইটা দুঃখজনক স্টেটমেন্ট, হাদির এই ঘটনার পরেই সে 8 আসনে তাই সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। পাশাপাশি ডাকসুর একটা দায়িত্বে সাদিক কায়েম, সে সরাসরি মির্জা আব্বাস এবং জাতীয় দলকে 21 করে তার বিরুদ্ধে কি বললো, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনি দেখেন, তারপর জামাতের যে আমির, উনিও মানে একটা স্টেটমেন্ট দিলেন যে বাংলাদেশে এই হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ইলেকশনটা হবে না। আপনি দেখেন, তারপর গতকাল এই যে আমাদের যে বাংলাদেশের যে উপদেষ্টা প্রধান, উনি সর্বদলীয় সবাইকে ডাকিয়েছেন, ডেকে বলেছে যে সবাই মিলে একটা সর্বদলীয় প্রতিবাদ করতে হবে। হাদির মতো ছেলের যদি কণ্ঠ বাংলাদেশে স্তব্ধ হয়ে যায়, এই বাংলাদেশ নিয়ে, গণতন্ত্র নিয়ে, সার্বভৌম সত্য কথা বলার মতো এই বাংলাদেশে কিন্তু লোক থাকবে না। আমি মনে করি একে তো হাদির এই ঘটনাটা একটা পরিকল্পিত এবং তার যে কথাগুলো কাদের বিরুদ্ধে লাগতো, আমি মনে করি ওদিকে পয়েন্ট আউট করতে হবে। সেটা ভারতের যে এই যে আপনি প্রণব বার্মাকে ডেকেছেন, আমি মনে করি এখানে কোনো সুস্পষ্ট কোনো আমরা উত্তর কিন্তু পাবো না। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রের কতটুকু কী করা যাবে এবং বিশ্ব পরিমণ্ডলে যে এই বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য এবং নির্দিষ্ট সময়ে বাংলাদেশের ইলেকশন যে যেন না হয়, এইটার সাথে কারা কারা প্রক্রিয়ায়, আমরা মনে ওই প্রক্রিয়ায় রত যতগুলো শক্তি, সেটা আওয়ামী ফ্যাসিস্ট এবং যারা এই বাংলাদেশে একটা এই অদূর ভবিষ্যতে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন চায় না, আমরা মনে করি সবাই এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা কারা জড়িত, এইটাকে ফাইন্ডিংসের মাধ্যমে, তদন্তের মাধ্যমে এটা অচিরে বের করা উচিত। একটা ঘটনার পরে আমরা সচেতন হব বা প্রিকশনের জন্য আমরা এই করছি না, এইটার দায়িত্ব, আমি বললাম তো, এই ঘটনার যদি সুনির্দিষ্ট এইটার রুট আউট করতে হবে, কেন, নিশ্চয়ই এটা প্ল্যান এবং এটা এমন একটা প্ল্যান যে এই প্ল্যানের মাধ্যমে যারা আমরা নির্বাচনের জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, বিভিন্নভাবে কিন্তু আমাদের কিন্তু থ্রেট দেওয়া হচ্ছে। তো আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে কিন্তু আমরা বারবার কিন্তু আমরা নক করতেছি। আমি মনে করি আগামী ইলেকশনের পূর্বে এরকম নাকি আরও ঘটনা ঘটবে। ফয়েজ যেটা বললো, এটা আমি আশা করতে চাই। আমি চাই বাংলাদেশে কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল, কোনো ক্যান্ডিডেট যেন ইনসিকিউর না হয়, সেটা দলীয় কোন দলে হোক বা সার্বিক আইনশৃঙ্খলার অবনতির কারণে হোক, বাংলাদেশের মানুষ একটা ট্রান্সপারেন্ট এবং একটা শান্তিপূর্ণ ইলেকশন দেখতে চাই। আমি মনে করি এই জন্য সরকারের সর্বতভাবে দায়িত্ব এবং যে আমাদের দলগুলো আছে, আমরা কিন্তু তাদের এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং একটা সুষ্ঠু পরিবেশের জন্য সর্বতভাবে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা তো প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালকের মিটিং এরকম একটা সেটেলমেন্টের দিকে এসেছেন। আমি এবার যেতে চাই একটু মারদিয়া মমতাজের কাছে। সেটি হচ্ছে
দলগুলো একমত হলো যে এই ধরনের ইস্যুগুলোতে তারা এই পারস্পরিক দোষারোপের যে রাজনৈতিক যে আমাদের একটা প্র্যাকটিস আছে সেগুলো থেকে বেরিয়ে আসবে। আমরা কি আসলে বেরিয়ে আসতে পেরেছি কিনা? আপনার এই প্রশ্নের জবাবের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ সর্বদলীয় ঐক্য এটাই বাংলাদেশের প্রথম না। আমরা দেখেছি কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু আমি এটার জন্য একটু পেছনে তাকাতে চাই। আপনি দেখেছেন আমার নিজের ক্যাম্পাসে, আমি বুয়েটের কথা বলছি, যে এখানে আবরার ফাহাদকে আমরা চলে যেতে দেখেছি খুব সামান্য একটা অজুহাতে। এখানে পলিটিক্যাল অপোনেন্ট ছিল, টর্চার ছিল, আলাদা টর্চার সেল ছিল, কিন্তু আবরারকে মেরেই ফেলা হলো। আপনি যদি দেখেন কারণটা কী ছিল, খুব ছোট্ট একটা কথা। সে কিন্তু সরকারের বিরুদ্ধে কিছু বলে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে নাই। তার কথা ছিল ভারতের আগ্রাসন নিয়ে, সরাসরি ফেনী নদীর কথা বলেছে। আমি যদি বলি যে হাদির ওপরে আক্রমণের জন্য কারা দায়ী আমরা যদি বুঝতে চাই, তাহলে এখানে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে যে ওয়াই হাদি। এতগুলো প্রার্থী আছেন, সারা বাংলাদেশে সবগুলো দল মিলে হাজার খানেকের মতন প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তাদের নামে ক্যাম্পেইন চলছে, কিন্তু হাদিকে কেন? একটা স্বতন্ত্র প্রার্থী এবং বলতে গেলে ইনসিগনিফিকেন্ট একটা পার্ট পলিটিক্সে, এবং সে নতুন, কিন্তু কেন তাকে বাছাই করা হয়েছে? এই একটা কারণে, যে তার আগ্রাসন বিরোধী মনোভাব। এবং আপনি দেখেন এটাতে উল্লাস করছে কারা? শহুরে সুশীলরা। কারণ আমরা ধরেই নিয়েছি যে বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক সুশীলরা, বাংলাদেশের সাংস্কৃতিক ধারক বাহক এবং প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সুশীলদের। কোনো মাদ্রাসায় পড়া হাফেজ, তাও আবার একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তাদের কোনো রাইট নাই। আমরা দেখেছি অনেকে উল্লাস করেছেন এবং এখনও করছেন। যারা বাংলাদেশের ভেতরেই আছেন তারা কোনো অখ্যাত মানুষ না, বিখ্যাত মানুষ, প্রখ্যাত মানুষ। আপনারা অনেক সময় তাদেরকে আদর করে ডেকেও আনেন, কথা বলেন। তো এখানে আমি বলবো যে এই একটা কারণ বুঝতে হবে যে আগ্রাসন বিরোধী কথাগুলো হাদিকে টার্গেট করার জন্য একটা বড় কারণ ছিল। দ্বিতীয়ত হচ্ছে এই যে সুশীল চিন্তাভাবনা, যে রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিক সংস্কৃতি, এগুলো দিয়েই জাতে উঠতে হবে, এবং হাদির মতন মানুষ এখানে জাতে ওঠে না। আপনি দেখেছেন হাদি কিছুদিন আগে একটা আবৃত্তি দিয়েছিল, বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছে, এরপরে কতজনের কত ধরনের কথা আমরা দেখেছি। আমি বলছি না যে যারা ওইটা বলেছে তারা ওকে হত্যা করেছে, হ্যাঁ, এটা অবশ্যই বলছি না, কিন্তু এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে হাদি ইজ আন ইউনিক টার্গেট। সেই জায়গা থেকে আমি যদি বলি যে আপনি তাহলে গভর্নমেন্টের এখন ঘটনাটা ঘটার পর গভর্নমেন্ট যেভাবে ম্যানেজ করছে অথবা যেভাবে খুঁজছে, এই পুরো অ্যাক্টিভিটিসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সংক্ষেপে? অবশ্যই এখানে অনেক ধরনের সমস্যা আছে, দুর্বলতা আছে এবং লেট আছে, এবং আমরা দেখছি যে অনেক ধরনের এমন কিছু কাজ করা হচ্ছে যেগুলো দিয়ে হাস্যরস উদ্রেক হচ্ছে, যেগুলো কাজ দরকার নাই। প্রথমত দরকার ছিল সাথে সাথে খুনিকে ধরার ব্যবস্থা করা। ঢাকা থেকে যে কোনো বর্ডার দিয়ে পার হোক, সেখানে 5-6 ঘন্টা সময় লাগে। একটা সরকার তাকে এটা ধরতে পারার মতন, খুনিকে ধরতে পারার মতন সক্ষমতা দেখানো প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, এটার পরে দেখবেন বিভিন্ন দলগুলোর মধ্যে একটা প্রাথমিকভাবে একটা ব্রাশ অফ ব্লেমিং শুরু হয়ে গিয়েছিল, সেটাকে কোনোভাবে সামলানোর চেষ্টা করা হয়েছে, যদিও সেই পদক্ষেপটা নিতে নিতেও 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। তৃতীয়ত হচ্ছে এখানে আপনি দেখেন হাদির যে সহকারী, আমি বলবো ইনকিলাব মঞ্চের যেই মেয়েটা এখন সবচাইতে বেশি সামনে এসেছে, জুমা, তাকে অসম্ভব রকমের শেইমিং করা হচ্ছে। সেটার ব্যাপারেও আমি এখানে বলতে চাই, কারণ একটা মেয়ে হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আমরা যখন বলি যে কেন মহিলাদেরকে আমরা আনি না, তখন আমরা বলি যে এই রাজনীতিটা নিরাপদ না, কিন্তু এই রাজনীতিকে আমরাই অনিরাপদ বানিয়ে রেখেছি। এবং এখানে আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে সবসময় এই যে বট বাহিনী বলা হয় জামাত শিবিরের, আজকে আপনি জুমার ওয়ালে গিয়ে দেখেন বট বাহিনী কাদের আপনি টের পাবেন। সুতরাং কেউই এখানে পিছিয়ে নাই। কিন্তু এটার ব্যাপারে যদি আমরা শক্ত না হই, তাহলে আমরা ভবিষ্যতে কিসের উপর দাঁড়িয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখবো আমি আসলে জানি না। এটার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতে হবে এবং প্রত্যেকটা দলকে তার তার জায়গা থেকে সচেষ্ট হতে হবে। সরকার এরকম একটা উদ্যোগের কথা আজকে জানিয়েছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। আমাদের সঙ্গে জয়েন করেছেন ডাক্তার আব্দুল আহাদ, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, বাংলা মোটর স্টুডিও থেকে তিনি জয়েন করেছেন। আমরা আহাদকে পাচ্ছি কিনা? পাচ্ছি। আহাদ ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমেরও সদস্য ছিলেন। আজ আপনি নিজেও গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে, ওসমান হাদির খোঁজখবর নিয়েছেন, আপনার ব্রিফিংও আমি শুনছিলাম। একটু জানতে চাই হাদি এখন কেমন আছে, কিভাবে চলছে তার চিকিৎসা? জি ধন্যবাদ। ওসমান হাদির অবস্থা প্রথম থেকে ক্রিটিক্যাল। যখন আমরা শুক্রবারে দুপুর
2:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি কমপ্লেক্সে রিসিভ করেছিলাম। ঠিক সেই সময়েই আসলে আমরা তাকে অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্ট অবস্থায় পেয়েছি এবং সাথে সাথে একটা 5 সাইকেল সিপিআর দেওয়া হয়েছে এবং সিপিআর দেওয়ার পরেই মূলত তাকে আবার রিভার্স করা হয়েছে নরঅ্যাড্রিনালিন সাপোর্টে। মূলত তার হার্টবিট ফাংশন করছিল। ঠিক তারপরে আমরা দ্রুততম সময়ের মধ্যে সিটি স্ক্যান করাই এবং ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি ডিপার্টমেন্টের হেড সহ নিউরোসার্জিক্যাল টিম রেডি ছিল। অ্যাট দ্যাট মোমেন্টে আমরা তার অপারেশন সিদ্ধান্ত নিই এবং দ্রুততম সময় গোল্ডেন আওয়ারের 3 ঘন্টার মধ্যে আমরা অপারেশনটা সম্পন্ন করি এবং অপারেশনের মাঝখানে তার হাড্ডিটা যখন খুলে আমরা ডিকম্প্রেশন করেছি সাথে সাথে তার রেসপিরেশন শুরু হয়েছিল। এটা হোপফুলি তখন অ্যানেস্থেসিওলজিস্ট যে ছিলেন সে বলেছেন যে তার স্পন্টেনিয়াস রেসপিরেশন আসছে। তো আমরা আশা দেখছিলাম এবং অপারেশনের পরে দ্রুততম সময়ের মধ্যে ইভাকের হসপিটালে শিফট করা হয় এবং সেখানে তার নিবিড় তত্ত্বাবধানে আছে এবং যখন আমরা নেই তার কিছুক্ষণের মধ্যেই তার কিডনিও ফাংশন করছিল, কিন্তু তার অবস্থা সংকটাপন্ন ছিল এবং তার যে জ্ঞানের মাত্রা ছিল সেই জ্ঞানের মাত্রাটা প্রথম থেকে 3 ছিল, E1 VT-M1। আমাদের যে জিসিএস স্কেল আমাদের নিউরোসার্জিক্যাল ভাষায় বলে, সেটা একজন যে মৃত্যু পথযাত্রী রোগী থাকে তারও 3 থাকে। মূলত লাইফ সাপোর্টেই মূলত ওসমান হাদিকে প্রথম থেকে আমরা এই অবস্থায় পেয়েছিলাম এবং তার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই। এখন আজকে সকালবেলা যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং সিটি স্ক্যান করা হয়েছে, যে সিটি স্ক্যান রিপোর্টে আমরা খুব আশাবন্ধ কিছু দেখি নাই এবং আমরা দেখেছি যে তার বাম সাইডে যে হাড্ডিটা খুলে আমরা রেখেছিলাম সেই পাশে বাম পাশে ইসকেমিক চেঞ্জ এবং রক্ত স্বল্পতার যে ইসকেমিক চেঞ্জ আছে সেটা পরিলক্ষিত হয়েছে এবং তার যে ব্রেন স্টেম ইনজুরি আছে এবং একটা বুলেটের অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছিল সেটা সহ ব্রেনের যে ভেন্ট্রিকলগুলো থাকে যেখানে পানির লাইন থাকে সেই পানির লাইনগুলো রক্ত আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা অপারেশনের আগে আমরা দেখি নাই। তো ওভারঅল পরিস্থিতি যেটা বলবো যে তার ক্রিটিক্যাল কন্ডিশন এবং যেটা আশানুরূপ ওরকম কোনো উন্নতি আমরা দেখি নাই, অপরিবর্তিত রয়েছে। তাকে বিভিন্ন অর্গান সাপোর্ট দিয়ে মূলত হার্ট, লাংস এবং কিডনির যে ফাংশনগুলো এগুলো সাপোর্টের মাধ্যমে মূলত দেওয়া হচ্ছে আর কি। জি, আপনাকে ধন্যবাদ। আবারও ফিরবো আপনার কাছে। ওসমান হাদির বিষয়ে জানছিলাম ডাক্তার আব্দুল আহাদের কাছ থেকে। আমি একটু যেতে চাই আবারও একটু কামরুজ্জামান রতনের কাছে। সেটি হচ্ছে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শঙ্কার কথা বলেছেন যে ওসমান হাদির উপর হামলার মতো ঘটনা, এমন ঘটনা আরও ঘটার শঙ্কা রয়েছে। একই সঙ্গে ইসি আবুল ফজল সানাউল্লাহ বলেছেন চোরাগুপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অনুপ্রবেশকারীদের দলে নেয়ার বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এই জায়গায় একটা প্রশ্ন, সেটি হচ্ছে দলীয় পর্যায়ে কতটা সজাগ আর সচেতন অবস্থান আছে আপনাদের? যেটা মির্জা ফখরুল উনি বলেছেন, উনি তো দলের এখন মুখপাত্র হিসেবে বলেছেন এবং দায়িত্ব নিয়ে আমাদের দলের যে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পরেই কিন্তু উনি একটা স্পিচ দেন জাতির উদ্দেশ্যে। তা আমার মনে হয় এই বক্তব্যের মধ্যে দিয়ে উনি বলে যাবেন সচেতনতার জন্য, সতর্ক থাকার জন্য। এটাকে ইমপ্লিমেন্ট কে করবে? যে ফয়েজ ভাই বলছিলেন, আমি নিজে একটা মুন্সিগঞ্জ 3 আসনের আমি বিএনপির মনোনীত প্রার্থী। ওইখানে মানে বিভিন্নভাবে ওইখানে আওয়ামী লীগ আছে, বিভিন্ন যে ইলমোটিভ নিয়ে যারা কাজ করে তারা কিন্তু অনেক কিছু তারা নিজেরা গুটিয়ে এবং পরিবেশ তৈরি করার জন্য যে কোনো ফাঁদ তৈরি করে এবং ওই ফাঁদের মধ্যে কিন্তু যে কেউ ভিকটিমস হতেই পারে এখানে। তো আমার মনে হয় মির্জা ফখরুল যেটা ওনার কাছে বিভিন্ন ইনফরমেশন অবশ্যই আছে এবং ওর পরে উনি একটা স্পিচ জাতির উদ্দেশ্যে দিয়েছে। আমি মনে করি এইটাকে গুরুত্ব দেওয়া উচিত এবং এই গুরুত্বটা দিয়ে এরপরে যে প্রিকুয়েশন আমরা কি করব, একটা ঘটনার পরে কি আমরা শুধু আলোচনাই করব? একটা রক্তক্ষয়ের পরে আমি বললাম তো এই হাদি বাংলাদেশের এই বর্তমান প্রজন্ম নয়, এই সময়ের জন্য ও বাংলাদেশের একটা কণ্ঠ, সার্বভৌমের একটা কণ্ঠ। সুতরাং এই কণ্ঠকে যদি আমরা কোনো কারণে আল্লাহ না করে হারিয়ে ফেলি, বিশ্বাস করুন এই জাতির জন্য, এই সার্বভৌম মানচিত্রের জন্য কথা বলার লোক কিন্তু আমরা খুঁজে পাবো না। হতে পারে সে ছোট বা তার সংগঠনের ব্যক্তি বা ওইরকম সাংগঠনিক কাঠামোটা নেই, কিন্তু তার বয়সটা যেভাবে আমরা জাতির কাছে আমরা ইন্সপায়ার্ড হই, হোক সে অন্য দল করে। আমার মনে হয় মির্জা ফখরুলের এই যে আশঙ্কাটা এটাকে আমলে নেওয়া উচিত এবং এটার পরে ওনার কাছ থেকে সাজেশন এই সরকারকে নেওয়া উচিত যে আমরা কি করলে আর পরবর্তীতে কোনো এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাবো না। আমার মনে হয় এই ধরনের সার্বিক, যেরকম গতকাল আমরা সবাইকে দেখেছি সর্বদলীয় একটা ঘটনার পরে সবাই আমরা এক হই,
এক হওয়ার পরে আবার কাদা ছোড়াছুরি, এই কাদা ছোড়াছুরির মধ্যেই কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন অপকর্ম করার সুযোগ পায়। এবং আমরা মনে করি ব্লেম গেম দিয়ে আমি একজন পরস্পরকে দোষারোপ করার মধ্যে দিয়ে আমি কিন্তু এই সমাজের এই অস্থিরতা এবং আশঙ্কার মধ্যে যে আমাদের বসবাস, এটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো না। আমার মনে হয় সত্যিকার অর্থে সরকার যদি আন্তরিক হয়, পাশাপাশি জবাবদিহিতার মধ্যে আমাদের দলও যদি সরকারকে সহযোগিতা করে, সেইখানে কিন্তু একটা স্থায়ী রূপ নিতে পারে এই ধরনের অকারেন্স থেকে আমরা কিভাবে আমরা দলের সচেতনতার জায়গাটার থেকেও একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এই ঘটনাটাকেই যদি আপনি দেখেন, যাকে সন্দেহ করা হচ্ছে ফয়সাল, তিনি ওসমান হাদির সঙ্গেই ছিলেন এবং শেষমেশ যে রাজনীতি এবং তার যে নির্বাচনী প্রচার প্রচারণা, সেখানেও তিনি কিন্তু ইনভলভ হয়েছিলেন। তো পরবর্তীতে আমরা দেখলাম যে 2024 ডিসেম্বরে অস্ত্রসহ অস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জামিনও দেওয়া হয়েছে, এবং সেই জামিনের ওকালতনামায় আমরা বিএনপির একজন সিনিয়র আইনজীবীর নামও দেখেছি এবং এটা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। এইসব জায়গায় আপনারা কিভাবে আসলে ঠিক করবেন যে কার পক্ষে দাঁড়াবেন, কার বিপক্ষে দাঁড়াবেন? আসলে একজন আইনজীবীর কাজ কি? একটা মক্কেলের পক্ষে দাঁড়ানো। এখন ওই আইনজীবী যদি নৈতিকভাবে যে একটা ফেসিস্ট বা একটা ক্রিমিনালের পক্ষে দাঁড়াবো না, নৈতিকভাবে যদি সে মানদণ্ডে যদি নিজেকে যদি ওইভাবে পরিশুদ্ধ করে বা নিজেকে যদি মনে করে যে না আমি একটা অন্যায়কারীর পক্ষে আমি দাঁড়াবো না, সেইখানে ওকালতির পেশায় যদি হয় আমার পয়সা কামানো, সেটাতেও ওই উকিল, এবং এই কারণে কিন্তু আমাদের নিজেদের দলের মধ্যেও কিন্তু অনেককে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করব মিনিমাম নৈতিকতা বোধ থেকে, যেমন স্বৈরাচারের অনেক ফ্যাসিস্টের পক্ষে অনেক কিন্তু উকিল কিন্তু দাঁড়ায়নি, কিন্তু আবার কিছু কিছু আছে অর্থলোভী, তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে কিন্তু এই পয়সার লোভা বা বেশি পয়সা পাচ্ছে, এই জন্য এই সমস্ত অনৈতিক ক্রিমিনালসদের পক্ষে ওই সমস্ত ওকালতিতে দাঁড়ায়। কিন্তু আমাদের দলীয় মানদণ্ডে এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন পানিশমেন্টের মাধ্যমে উকিলদের মধ্যে থেকে, আইনজীবীদের মধ্যে থেকে যারা যারা এই ক্রিমিনালসদের পক্ষে যারা দাঁড়ায়, তাদের পক্ষে না দাঁড়ানোর জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং তাদেরকে ওয়ার্নিংও দিয়েছে। সুতরাং আমি মনে করি আমার দল এই ব্যাপারে অবশ্যই সচেষ্ট এবং এই ব্যাপারে ওয়াকিবহাল। জি, কামরুজ্জামান রতন, আপনি ইয়েকে চিনেন, এই মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান? হ্যাঁ, আমি এই কটিয়ার। আচ্ছা, ওনাকে তো বিএনপি মনে হয় 5 বার অথবা 4 বার বহিষ্কার করেছিল এবং হ্যাঁ। সবশেষ বহিষ্কারই করেছে, তাই না? প্রশ্নটা আপনার কাছে না, প্রশ্নটা হচ্ছে মারদিয়া মমতাজের কাছে। আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীতে যোগ দিয়েছেন, যার নাম বলছিলাম মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তিনি জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেছিলেন কোট আন্ড কোট, যারা আন্দোলন করছে তারা সব রাজাকার, ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখলে সব বেরিয়ে আসবে। তিনি গতকাল অর্থাৎ 13 ডিসেম্বর জামায়াত ইসলামে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। জামায়াত তাকে নিল, ফুল দিয়ে বরণও করলো। জুলাই আন্দোলনের সাথে এটা কি করলো জামায়াত? জি, আপনাকে ধন্যবাদ। এখানে মেজর আখতারুজ্জামানের ক্ষেত্রে ওনার নিজস্ব একটা স্টেটমেন্ট উনি পাবলিশ করেছেন, আমি আশা করি সেটা আপনি শুনেছেন। উনি বলেছেন যে উনি সেই ভূমিকার জন্য সরি এবং উনি আগাতে চান, এবং ওনার জামাতের ব্যাপারে একটা স্পেসিফিক স্টেটমেন্ট দিয়েছেন এবং বলেছেন আমি এখানে রাজনীতি শুরু করতে চাই। তবে জামাতের রাজনীতির একটা সিস্টেম হচ্ছে যে কেউ এসেই সরাসরি উপরে ঢুকে যেতে পারে না, তাকে অনেকখানি কষ্ট করে অনেক পরীক্ষা দিয়ে। জি, এন্ট্রিতে তো অসুবিধা নেই, লেট হিম প্লে। আমরা দেখবো যে উনি কিভাবে হয় উনি এটা সহ্য করে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে ওপরে আসবেন বা সামনে আসবেন, অথবা কোনো একটা জায়গায় যখন ওনার মনে হবে যে এটা ওনার পক্ষে সম্ভব না, উনি চলে যাবেন। কিন্তু এটা তো ওনার রাজনৈতিক অধিকার, তাই না? যে কোনো পার্টিকে উনি চুজ করতে পারেন। তো এখানে আমার মনে হয় এর বেশি আর কথা বলা ঠিক হবে না। জামায়াতে জয়েন করলে পাপমোচন হয়ে যাবে? অবশ্যই না, অবশ্যই না। তার ব্যাপারে যদি কোনো মামলা থাকে, জামাত কি তাকে সে ব্যাপারে সহযোগিতা করবে? অবশ্যই না। কিন্তু তিনি যদি এটাকে একটা পথ হিসেবে নিতে চান, তাহলে তো এখানে কারোর কিছু বলার নাই। উনি যদি এখন বিএনপিতেও যেতেন, বিএনপি কি তাকে ফিরিয়ে দিত? বিএনপি তো অনেকবার তাকে নিয়েওছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা মনে করি যে উনি এখানে যে কোনো দলেই যেতে পারেন, নাম্বার 1। নাম্বার 2, জামাত যেহেতু একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, এখানে তাকে অনেক ঝামেলা করেই উপরে আসতে হবে, সামনে আগাতে হবে। তো আমরা সেটার জন্য অপেক্ষা করব। এই জয়েনিং এর সময় জামায়াতের মনে হয়নি যে এটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হতে পারে? উনি সেটার এক্সকিউজ দিয়েছেন, উনি নিজেই একটা ভিডিও পাবলিশ করেছেন। আমার মনে হয় আপনি এটা একটু দেখলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবং জামাত এটাতে কনভিন্সড? তাই তো, না হলে ওনাকে অ্যালাউ করলো কেন? মানে এরকম আরো যদি কেউ আসতে চায় তাদেরকেও জামায়াত নেবে, ডিপেন্ডিং অন দ্য থিংস হি হ্যাভ গন থ্রু, রাইট? আচ্ছা, আমাদের কাছে বেশ কয়েকদিন যাবত এমন ইয়েও আছে, সেটি হচ্ছে যে বিভিন্ন, বিশেষ করে তৃণমূলে, জি, আওয়ামী লীগের যারা পালায়নি, অথবা হচ্ছে আপনারা রাজনৈতিকভাবে বলেন যে নিরপরাধ যারা রয়েছেন, যে কোনো কিছুই করেনি, সাপোর্টও দেয়নি জুলাই আন্দোলনের সময়, যে সময়টাতে তাদেরকে কোনো না কোনোভাবে জামায়াত সেফ করছে, এমন কোনো অভিযোগ কি আপনার কানে এসেছে? না।
আমি প্রথম বললাম। এবং এরকম যদি কোনো অভিযোগ থাকেও সেখানে দেখেন আওয়ামী লীগের হাতে নৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে সবচাইতে বেশি নির্যাতিত দলটা হচ্ছে জামাত। যদি আপনি কনসেন্ট্রেশন চিন্তা করেন যে দলের সাইজ হিসেবে কতজন নির্যাতিত, এটা যদি চিন্তা করেন, এবং কত পার্সেন্ট নির্যাতিত এটা যদি চিন্তা করেন, তাহলে জামাত নিঃসন্দেহে 1 নম্বরে থাকবে। সেক্ষেত্রে জামাত কাউকে এইটা পুনর্বাসনে সাহায্য করবে এবং কোনোভাবে এখানে কোনো ধরনের প্রলোভনের মাধ্যমে কেউ এখানে জামাতের আশ্রয়ে সাহায্য পাবে এবং পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, এই ব্যাপারটা আসলে গুজব। আচ্ছা, যদি এরকম কিছু হয়ে থাকে, সেখানে এরকম হতে পারে যে সে হয়তো কোনো কাজে ছিল না, সে তার নির্দোষিতা যদি প্রমাণ করতে থাকে সেটা আলাদা কথা, কিন্তু তার মানে এই না যে জামাত তাকে কোনো ধরনের শেল্টার দিবে। তার কোনো অপরাধের জন্য সে ফৌজদারি আদালতে যদি অপরাধী প্রমাণিত হয়, তাহলে তো জামাত তাকে শেল্টার দেওয়ার কোনো মানেই হয় না, দেবে না। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরতে চাই ডাক্তার আব্দুল আহাদের কাছে। আহাদ, আপনি আজকের যে ব্রিফিংয়েও শুনছিলাম, আপনি নিজেও আজকে নিজের জীবনের নিরাপত্তার নিয়ে প্রশ্নের কথা বলেছেন, হুমকির কথা বলেছেন, একটু বিস্তারিত বলবেন? জি ধন্যবাদ। আপনারা দেখেছেন যে আসলে ভারত বিরোধী আগ্রাসনে যারা কথা বলছে, আসলে তাদেরকে সবসময় রুখে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আবরার ফাহাদ, ফেনী নদী নিয়ে কথা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সে মৃত্যুশয্যায় পাঞ্জা লড়ছে। এবং আমরা যারা জুলাই অভ্যুত্থানের ইয়াং জেনারেশন আছি, আমরা যখন ভারত বিরোধী কথা বলি, তখন আমাদের উপরে আসলে এভাবে হত্যার হুমকিটা আসে। ভারত আসলে কখনো সমালোচনা নিতেই পারে না, এবং তাদের যে এই স্বৈরাচারী অ্যাটিটিউড, এবং এটা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে খুব বেশি অ্যালার্মিং একটা ইস্যু। এবং ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে আহ্বান করে আমরা দেখছি যে ইন্ডিয়া আসলে কখনোই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র না, প্রতিবেশী রাষ্ট্র সবসময় এনিমি। এটা আপনাকে ফ্যাক্ট বুঝতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতাটা ছিনিয়ে আনতে হয়েছে, এবং স্বাধীনতা ছিনিয়ে আনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধু করা এবং শত্রু করা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ চিনতে পারবে না, আসলে ততদিন পর্যন্ত আমাদের আসলে উন্নয়নের মানে ক্ষেত্রে বাধাটা রয়ে যাবে বলে আমরা মনে করি। আমরা দেখেছি যে 54টা নদী কিন্তু এখনও পানির ক্ষেত্রে একতরফা নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়া। আমরা দেখেছি যে সীমান্তে কাঁটাতারে ফেলানি সহ প্রতিনিয়ত হত্যা হচ্ছে, এবং এই মাসেও হয়েছে। এবং আমরা যারা জুলাই অভ্যুত্থানের শক্তি আছে, আমরা ভারত বিরোধী কথা বলি, তখন আমাদের ন্যায্য অধিকারের কথা বলি, তখন কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে পার্সোনালি ফোন করা হয়েছে ইন্ডিয়ার বিভিন্ন নাম্বার থেকে, এবং আমাদের বংশকে নির্বংশ করে দেওয়া হবে, আমাদের চলাফেরা ট্র্যাক করা হচ্ছে, আমাদের নাম্বারগুলো পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে আমাদের কন্টিনিউয়াস ফোন আসছে, এবং আমাদের পরিবারের রূপকে হুমকি দিয়ে যাচ্ছে, আমাদের অনেকের বাসার সামনে কাফনের কাপড় রেখে আসছে। এই জিনিসগুলো খুবই অ্যালার্মিং। আমরা একজন চিকিৎসক হিসেবে বলতে চাই যে আমরা যে কোনো রুগী আমাদের কাছে সবাই সমান। ওসমান হাদি কেন, এরকম জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা নিউরোসার্জারি বিভাগে ডেডিকেটেডলি কাজ করেছি এবং আমরা অনেক রুগীকে সেবা দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের আসলে এইরকম অ্যাটিটিউড আমরা কখনোই কামনা করি না। এবং সেই সাথে বলতে চাই যে আমরা এই জেনারেশন যদি বুঝতে পারি আমাদের শত্রু করা এবং বন্ধু করা, তাহলে আমরা এই বাংলাদেশকে এগিয়ে আনতে পারবো এবং এই উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করবো বলে আমরা মনে করি। আচ্ছা, আপনার সাথে যা যা হয়েছে তা নিয়ে কি আপনি কোনো জিডি করেছেন অথবা সরকারকে জানিয়েছেন কিনা, কোনো না কোনো ফর্মে জানিয়েছেন কিনা? জি, আমরা কোনো না কোনো ফরম্যাটে আমাদের লোকাল থানায় আমরা জিডি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইভাবে আসলে আমাকে হুমকিটা তো অনলাইনে দেওয়া হয়েছে। আমি কি ঢাকায় জিডি করব নাকি আমার এলাকায় জিডি করব? আমি যেহেতু একজন নির্বাচনের দিনাজপুর 5 আসনের এনসিপি মনোনীত এমপি ক্যান্ডিডেট, এবং আমি যেহেতু এলাকায়ও যাই আবার ঢাকাতেও থাকি, আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এখনও আমি হুমকিটার কোনো জিডি করি নাই অফিসিয়ালি। তো আমরা আসলে চিন্তা করছি যে জিডি করে কি হবে, ওসমান হাদিকে অ্যাটাক করা হবে এরকম উড়ো মেসেজ কিন্তু আমরা সবসময় দেখেছি। এবং ওসমান হাদি কেন, এরকম আমাদের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এরকম আমরা নাম গুণে অনেকে বলতে পারবো, এনসিপির অনেক বড় বড় লিডার যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিল, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। এবং এটা ওপেন সিক্রেট এখন যে কারা কারা হুমকির মুখে আছে। এবং দেশের যখন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যখন এই অবস্থা বিরাজ করছে, তখন আমরা বলবো যে আমাদের দেশের যারা নীতি নির্ধারণী ফোরাম আছেন, আমাদের ফরেন পলিসি যারা দেখেন, তাদেরকে বলতে চাই যে আপনারা এখনও কেন ওয়েট করছেন একটা
মানে আঘাত আসে, একটা হত্যা হয়, একটা অ্যাসাসিনেশন হয়, তারপরে কেন আপনাদের টনক নড়ে? তার আগে কেন আপনারা স্টেপ নিতে পারেন না? ওসমান হাদির উপরে আক্রমণ হবে এটা অনেকেই বলছিল, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা শুনতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুনতে পাই, ইন্ডিয়া থেকে তাকে মানে আক্রমণের জন্য এখন যেরকম শুনতে পাই যে হাসনাত আবদুল্লাহর নামে, নাহিদ ইসলামের নামে এবং বেরিশার ফুয়াদের নামে সহ আরও আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে উদ্যোগটা কি আসলে? আমাদের সিকিউরিটি কি? আমরা জুলাই অভ্যুত্থানের নেতার জন্য যে আমাদের সিকিউরিটি দেওয়া হবে এরকম তো না, একটা সাধারণ জনগণ তো এখানে থ্রেটের মধ্যে আছে, তাদের সিকিউরিটিটা আসলে কি? আর এই সরকারের সিকিউরিটিটা ব্যবস্থাটা কি আসলে, তার কি চিন্তা করছে? এবং এই জনগণকে যে তারা বর্ডারকে সিল করতে পারছে না, একটা ওসমান হাদিকে আক্রমণ হয়েছে দুপুর 2টায়, সেই আক্রমণ হওয়ার পরে বর্ডার সিল হচ্ছে মধ্যরাতে, এই যে ইন বিটুইন সময়টা, এই সময়টাকে কেন বর্ডার সিল করা হলো না? এবং তার এই যে 48 ঘন্টা পার হয়ে গিয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? তাহলে কি আমরা দেখতে পাবো যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত আছে তারাই কি এটার সাথে দায়ী কিনা? দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন আমরা দেখেছি বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যে এই বাহিনীগুলো সরকারের পক্ষে কাজ করেছে, আমরা কতজনকে বিচারের আওতায় আনতে পেরেছি? আমরা দেখেছি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান বলেছে যে এখানে ফুল স্টপ, এরপরে কোনো কিছু নাই, এরপরে আর কোনো কিছু ইনভেস্টিগেশন হবে না, কিন্তু তারপরে আবার ইনভেস্টিগেশন নতুন করে হলো। জেনারেল ফজলুল স্যার যে একটা রিপোর্ট দিয়েছে আমরা কি দেখতে পেলাম, জেনারেল সহ অনেকগুলো অফিসার। আমরা আপনার উত্তরটা পেয়েছি, একই সঙ্গে আপনারা একটা প্রশ্ন করেছেন সরকার কি করছে। সরকার একটা ইনিশিয়েটিভ নিয়েছে, সেই ইনিশিয়েটিভের ব্যাপারে আমাদেরকে বলবেন ফয়েজ আহমদ। তবে তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। ঠিক আগের অংশে যে আলোচনা করছিলাম, ডাক্তার আব্দুল আহাদ এনসিপির, তিনি নিজেও একজন প্রার্থী, তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে সরকার কি করছে। তার জন্য আমি একটু উত্তর এখন পর্যন্ত আমার কাছে যা আছে, প্রেস উইংয়ের পাঠানো বার্তায় যেটি বলা হয়েছে সেটি বলছি। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে। এই প্রোটোকলে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণ তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দকে বাড়তি নিরাপত্তা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিভাবে সম্ভব আসলে এটা দেয়া? আমি যদি বলি যে এক আসনে যদি 3 জন করেও প্রার্থী হন, তাহলে 300 আসনে প্রায় 900 জনের মতো প্রার্থী, তাদেরকে কয় শিফটে আসলে আপনি নিরাপত্তা দিতে পারবে সরকার? ওই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে কিনা, অথবা কোনো ডিফারেন্ট প্ল্যান আছে কিনা? না, দেখুন, আপনি প্রথম কথা হচ্ছে একটা প্রোটোকলের বিষয়ে শুরুতে যেটা দেখলেন যে এটা মানে এটা অনেকটা একটা ম্যানুয়ালের মতো। হ্যাঁ, এটা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সবগুলি পার্টিকে সরবরাহ করা হবে। দেখুন, আমাদের এখানে যারা নির্বাচনে পার্টিসিপেট করছেন, আমার ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, অনলাইনে যিনি যুক্ত আছেন এনসিপি থেকে, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইটা যখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাদের নিজেদেরও একটা বলয় আছে, এবং স্বাভাবিক কারণে ওনারা যখন ক্যাম্পেইনে যান, আমাদের এই সময় ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকজন থাকেন। তো যেহেতু আমরা আসলে একটা ভিন্ন পরিস্থিতির মধ্যে আছি, সেক্ষেত্রে তো কিছু বাড়তি সতর্কতা নিজেদের থাকা, অনেক সময় উনি এই জিনিস নাও জানতে পারেন যে নিরাপত্তার জন্য কি কি ধরনের সতর্কতা নেওয়া প্রয়োজন, যেটা খুব বেসিকও কখনো কখনো, কিন্তু আমরা হয়তো জানি না। সেজন্যই ওই ম্যানুয়াল বা প্রোটোকল যেটার কথা বলা হচ্ছে, সেটার মধ্য দিয়ে পার্টিগুলির মাধ্যমে সকল প্রার্থীকে তো একটা ব্রিফ করার, তাদের নেতাদেরকে একটা ব্রিফ করার, উনি ওনার বাসস্থানে ইনসিকিউর হতে পারেন, উনি টার্গেটে পরিণত হতে পারেন, উনি ওনার অফিসে, উনি ওনার চলার পথে, ক্যাম্পেইনের সময়, ইভেন সাইবার স্পেসে। তো এই জায়গাগুলি ওনাদেরকে এই জায়গায় প্রশিক্ষিত করা একরকম, এই জিনিসগুলি দেওয়ার মধ্য দিয়ে সেটা একটা কাজ করবে। অপরদিকে সবগুলি এলাকাতেই আপনি দেখুন আইন শৃঙ্খলা বাহিনী তো মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে আপনার ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে ডেপ্লয়মেন্টকে যতটুকু সর্বোচ্চ কাজে লাগানো যায় কাজে লাগাতে হবে। আপনাকে আমি এখানে একটা কথা বলি, এই যে দেখুন আজকে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, নির্বাচনের পথে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। এই সময় এসে আমরা স্পষ্টতই বুঝতে পারছি কারা হুমকি দিয়ে নির্বাচনকে বানচাল করার জন্য কি করছে, সব করছে। আমরা আতঙ্কিত হচ্ছি না? অভ্যুত্থানের পর অন্তত 3 মাস 6 মাস আমাদের এই রাজনৈতিক শক্তি, আমাদের এই অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি এই ভয় কি পেয়েছিলেন? কেউ পাননি। এর কারণ হচ্ছে আপনি বারবার আপনাকে যেটা মাথায় রাখতে হবে, আমরা আমাদের রাজনৈতিক মতাদর্শের কারণে, রাজনৈতিক চিন্তা, নির্বাচনী জয় পরাজয়ের বিবেচনায় নানান কারণে একে অপরের নানান ধরনের সমালোচনাও করব, কিন্তু আমাদেরকে একটা বর্ডার লাইন ঠিক করে নিতে হবে
ঠিক কতটুকু আমরা ক্রস করব, কতটুকু আমরা ক্রস করতে পারবো। আপনি যদি সাম্প্রতিক সময়ে আমাদের বন্ধুপ্রতিম পলিটিক্যাল পার্টিগুলি যারা গত 16 বছর ধরে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুরে সুর মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি করেছে, যুগপৎ আন্দোলন করেছে, জোটবদ্ধ আন্দোলন করেছে, একসঙ্গে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, জেল যাপন করেছে, সেই পলিটিক্যাল পার্টির নেতৃত্বের মধ্যে আমরা নানান ক্ষেত্রে যে ধরনের বাদানুবাদ দেখতে পাই, সোশ্যাল মিডিয়া স্পেসে বা সাইবার স্পেসে আমরা যে ধরনের বিদ্বেষ একে অপরের বিরুদ্ধে ছড়াতে দেখি, এটা নানান পার্সপেক্টিভ থেকে আপনাকে বিবেচনা করতে হবে। ফার্স্ট অফ অল, এই ধরনের বিদ্বেষ নিজেদের মধ্যে করার মধ্য দিয়ে ইমিডিয়েটলি কাকে আমরা উৎসাহিত করছি, কাকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের মধ্যে একটা স্পেস, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, তোমরা সেটাকে ইউজ করো। নাম্বার 2, আমরা যে একটা অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক একটা নতুন সংস্কৃতির কথা বলছি, সেই সংস্কৃতিতে কি এটা থাকার কথা ছিল? অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে এখনো 24 পূর্ববর্তী রাজনৈতিক যেই নেচার, সেটা থেকে আমরা খুব একটা বেরোতে পেরেছি? এটা তো নাগরিক হিসেবে আমার প্রশ্ন, আমি নাগরিক হিসেবে একটা রাজনৈতিক দলকে গ্রহণ করা ও বর্জন করার যে স্বাধীনতা আমার রয়েছে, আমার কাছে কি অফার নিয়ে পলিটিক্যাল পার্টিগুলি হাজির হচ্ছে? বিদ্বেষ, ফয়জা আহমেদ, আমরা মনে হয় একটু বড় করে ফেলছি, আমরা একটু এই ওই জায়গাটাতে জায়গাগুলিতে আসি। হ্যাঁ। আমি বলবো সরকারের নানান ধরনের উদ্যোগ সরকার তার সর্বোচ্চ জায়গা থেকে নিবে, এট দ্য সেম টাইম পলিটিক্যাল পার্টিগুলিকে তার একটা বর্ডার লাইন ঠিক করতে হবে। আচ্ছা, হয় পলিটিক্যাল পার্টিগুলি নিজেরা আগামী নির্বাচনকে সঠিকভাবে অনুষ্ঠান করার জন্য নিজেরা বসুন, নিজেরা ঠিক করুন, নয়তো জি, জি, সরকারকে আমরা আপনার এই প্রশ্ন থেকে একটু ডাক্তার আব্দুল আহাদের কাছে যেতে চাই। আহাদ, আপনি যে কনসার্নটা রেজ করেছিলেন, আপনি এর একটি উত্তর পেয়েছেন। আপনি কি এখন নিরাপদ ফিল করছেন? আপনি কি কনভিন্সড? জি ধন্যবাদ। আসলে আমি একটু আলোকপাত করতে চাই। আমার ঠিক 1 মাস আগে আমার নির্বাচনী আসনে একটা মানুষকে দিনে দুপুরে রাস্তার পাশে ধান খেতে পিটিয়ে মেরে একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা মেরে ফেলে রেখেছিল। 2 দিন পর্যন্ত তার লাশকে আমরা দাফন করার পরেও মামলা নিতে পারি নাই। এরপরে 1 সপ্তাহ গিয়েছে, 2 সপ্তাহ গিয়েছে, মামলা এন্ট্রি করা যায় নাই। থানায় মামলা করার জন্য গেলে বলে যে আমাদের উপরমহল থেকে চাপ আছে। তারপরে এসপি মহোদয়ের সাথে কথা বললে সাংবাদিক, আমরা ডকুমেন্ট দেখাতে পারবো, সাংবাদিকদের সাথে উচ্চবাচ্য আলাপ করে যে আপনি কে, আপনাকে কেন আমি জবাব দিব, কেন মামলা হচ্ছে না। তো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 1 মাস আগেই একটা মানুষকে লাশ হয়ে যাওয়ার পরে পরিবার তাকে মামলা করবে, এইটাই এনশিওর করতে পারে নাই। এই প্রশাসন কিভাবে ফেয়ারনেস বন্ধ করবে এবং একটা রাজনৈতিক পক্ষে দালালি করবে না বলে আমি কিভাবে কনভিন্স হব? আমি যখন আমার রাজনৈতিক প্রচারণা এলাকায় যাব, তখন আমার নেতাকর্মী এসে আমার কাছে বলে যে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তোমরা কেন এনসিপিতে গিয়েছো, নির্বাচনের পরে কিন্তু তোমাদের চামড়া থাকবে না, তোমরা কেন এনসিপি করছো, তোমরা কি দেখছো না দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, দেশের রাজনৈতিক কোন দিকে মেরুকরণ হচ্ছে, তোমরা কেন এনসিপির দিকে যাচ্ছ, তোমাদের চামড়া কিন্তু থাকবে না। এই মেসেজগুলো আসলে কি দেয়? আমরা জুলাই কেন ডিভাইডেড হয়ে গেলাম? কিছুক্ষণ আগেও আপনি আবার বাইরের একটি দেশ থেকে হুমকি দেওয়ার কথা বলছিলেন এবং আপনি বলছিলেন যে সাইবার স্পেসে করা হয়েছে, এই জন্য আপনি ঠিকঠাক বুঝে উঠতে পারেননি কিভাবে জিডি করবেন। এখন আপনাকে আমি যেই সরকারের নতুন সিদ্ধান্তের কথাটা জানালাম এবং ফয়েজ আহমেদও পুরো বিষয়টা বিশ্লেষণ করলেন, ব্যাখ্যা দিলেন, আপনি কি এই ব্যাখ্যার পর কনভিন্সড কিনা যে আপনি নিরাপত্তা পাচ্ছেন? না, এই ব্যাখ্যার পরে আমি কনভিন্স না, কারণ আমার নিরাপত্তার স্বার্থটা আমাকেই দেখতে হবে বলে আমি মনে করি। এবং সরকার আসলে চাইলেও নিরাপত্তা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আইনের শাসন প্রতিষ্ঠা হবে। একটা হত্যাকাণ্ড হচ্ছে, এই হত্যাকাণ্ড করলে যে বিচার হয় এবং গ্রেপ্তার হয়, বিচার হয়, ফাঁসি হয়, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এনশিওর না করা যাবে তখন হত্যাকারীরা ধরে নেবে। আমাকে তো সেফ এক্সিট দেওয়া হচ্ছে। জি, আপনি নজির স্থাপনকারী সাজার কথা বলছেন, যেটা দেখে অন্যরা ভয় পাবে। জি, তারপরে কিন্তু আব্দুল আহাদ, আপনাকে ধন্যবাদ। আমরা ফিরতে চাই কামরুজ্জামান রতনের কাছে। আপনি কি কনভিন্সড? আপনি একজন প্রার্থী, সংক্ষেপে। আমি আজকে বলতে আমার দ্বিধা নেই। আমি নিজে বিভিন্নভাবে হুমকি যখন পাচ্ছিলাম, কারণ আমি বালির বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি এবং একটা পরিবেশ তৈরি করার কারণে আমি সর্বোচ্চ সংস্থাকে আমি লিখিতভাবে আমি অভিযোগ জানিয়েছি। তা আমি কনভিন্স হতে চাই। ফয়েজ ভাই যেটা বলল যে পুলিশকে জানাবো, আমি জানিয়েছি। তা আমি হোপ ফর দ্য বেস্ট, আমি দেখি কি করে। তারপর আমি যে বলো এটা আমার সিকিউরিটির জন্য আমার দলের নেতাকর্মীদের সমর্থন যেটা আমি করব, এইটা আইনসিদ্ধ কিনা এইটারও তো আমার জানার ব্যাপার আছে। আমি সর্বোপরি বলি, এই জুলাই অভ্যুত্থানের পরে যেই পরিমাণে অস্ত্র লুট হয়েছে, এখনও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন
প্রায় 3000 অস্ত্রের এখনো কোনো সন্দেহ। এইগুলো কোথায়? তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করবার জন্য এটা তো বিশেষ মানে অ্যালার্মিং। আর এই বাংলাদেশে আর্মির এই যে সর্বোচ্চ যে আমাদের বাহিনীটা, সার্বভৌমের যে আমাদের প্রতীক, ওনারা কাজ করার পর 15 মাস হয়ে গেল। বিশ্বাস করুন, আর্মিরা যদি এদেশের ক্রিমিনালসদের যদি ঠান্ডা না করতে পারে, ভীতি সৃষ্টি না করতে পারে, আমি জানি না বাংলাদেশে কে নিরাপদ, কোন রাজনৈতিক দল নিরাপদ, কোন ব্যক্তি নিরাপদ। আমি বলবো শুধু আলোচনাই করে গেলাম, কিন্তু পরবর্তীতে আরেকটা দুর্ঘটনার পর আবার আপনি আমাদেরকে ডাকবেন প্লিজ। আমার মনে হয় এগুলো স্টপ হওয়া উচিত, এবং একটা সন্ত্রাসী এবং যারা এগুলো করে তাদেরকে একটা বার্তা দেওয়া উচিত, এনাফ ইজ এনাফ, নো মোর। এই ধরনের অপকর্ম করে বাংলাদেশে কেউ শাস্তির এত বর্ডার পার হওয়ার পর আপনি সিলগালা করবেন। রতন, আমি ফিরবো আপনার কাছে। আপনার একটা প্রশ্নও ছিল মারদিয়া মমতাজের কাছে, সেই প্রশ্নটা আপনি করবেন। তবে আমরা মারদিয়া মমতাজের কাছে একটু জানতে চাই, আপনি সাইবার বুলিং এর কথাও বলছিলেন সব শেষ, সেই জায়গা থেকে আপনি কি কনভিন্সড হতে পেরেছেন কিনা ফয়েজ আহমেদের উত্তরে সংক্ষেপে? আমিও রতন ভাইয়ের মতন বলতে চাই যে আমরা দেখব যে কী ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে ইমিডিয়েটলি আমি বলবো যে ফাতেমা জুমার সাথে যে আচরণটি করা হচ্ছে, এটার ব্যাপারে অনেক দলীয় অ্যাফিলিয়েশনওয়ালা এবং প্রখ্যাত মানুষজনেরও ভূমিকা দেখতে পাচ্ছি, যেগুলো প্রমাণ করা যাবে। কিন্তু জুমার অবস্থাটা এখন এরকম যে ও বের হয়ে গিয়ে মামলা করবে কিনা, করতে পারবে কিনা এটা আমি জানি না। কিন্তু এখানে আসলে আমাদেরকে শতপ্রণোদিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই। আপনারা এটা অবজার্ভ করবেন। জি কামরুজ্জামান রতন, আপনার একটা প্রশ্ন ছিল আমাদের আগের আলোচনার জায়গা থেকে। আমি আমার আপাকে একটা জিনিস জানতে চাচ্ছিলাম, যে স্বাধীনতার যে আমাদের মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে কথা বলার অডাসি বা আমার এতটুকু অসম্মান করার আমার কোনো ইচ্ছেই ছিল না। মেজর আক্তার প্রশ্ন উনি যে বলেছেন ওনাকে নিয়েছেন, আমি জীবনে যতগুলো বিএনপিতে থাকা অবস্থা তার বক্তব্য শুনেছি, তার 2 মিনিটের বক্তব্যে 1.5 মিনিট সে স্বাধীনতা সংগ্রামকে নিয়ে আফুল করেছে, এবং সব সময় জামাত ইসলাম রাজাকার আলবদা আল শামস হিসাবে বলেছে। এই ধরনের একটা মানুষকে তারপর সর্বশেষ জুলাইয়ের যে অংশগ্রহণকারী তাদেরকে নেয়ার পরে আপনি শুধু সরি বলবে, আর তাকে আপনি পরিশুদ্ধ করে আপনি নিয়ে যাবেন, তারপর তার কি স্টেটমেন্ট হবে? শুধুমাত্র দেখেন, আমার মনে হয় জামাতে ইসলামের তো এমনি তো মুক্তিযোদ্ধাদের একটা এই ভূমিকার জন্য তো অনেক তো ইমেজ সংকট কাজ করছে। আমার মনে হয় আখতারুজ্জামানের মতো লোকদেরকে দলে আশ্রয় দিয়ে সে যে কর্নারে আপনি ফেলে দেন বা গার্বেজ করে রেখে দেন, গার্বেজ করার এই মালকে গার্বেজে সে ছিল, তাকে নিয়ে আমার মনে হয় এই একটা ট্রেন্ড, এটা জামাত ইসলামের কাছ থেকে আমরা আশা করিনি। জি, আমাকে একটু 2 মিনিট সময় দেবেন। হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে যে আখতারুজ্জামানের সাথে জামাত কি করবে এটা তার দলীয় এবং তার মেজর সাহেবের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি একটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোকপাত করতে চাই, যে এই যে আমরা বিভিন্ন বিষয়ে দলগুলো কিভাবে কাজ করছে, সরকার কিভাবে কাজ করছে আমরা কথা বলছি, এখানে আমাদের একটা সিটিজেন্স মুভমেন্ট তৈরি করা দরকার। বিশেষ করে গতকাল সর্বদলীয় মিটিংটার পরে আমার মনে হয় এরকম একটা আহ্বান আসা উচিত যে যে প্রার্থী হোক তাকে এই সিটিজেন মুভমেন্ট নিরাপত্তা দেখবে। কারণ এটা দুঃখজনক, কিন্তু এটাই সত্যি যে এখন আমরা এমন একটা দুর্বল রাষ্ট্রে আছি যেখানে আমরা আসলে এটা খুব আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছি না এখনো। তো আমি সবগুলো রাজনৈতিক দলের কাছে আহ্বান করব যে এরকম একটা ডাক দেওয়া উচিত যে আমরা আমাদেরকে দেখে রাখবো, যেটা আমরা 24শে জুলাইয়ে দেখে রেখেছিলাম। তখন আমরা দল গুনি নাই, তখন আমরা কার ব্যাকগ্রাউন্ড কি এটা দেখি নাই, কিন্তু আমরা শুধু দেখেছিলাম যে আমরা যেন একসাথে থাকি। তো এভাবেই আমরা দেখতে চাই যে নির্বাচনটা যেহেতু করতে না দেওয়ার একটা হুমকি আমাদের সামনে আছে, আমাদের ওখানেও হেরে যাওয়া যাবে না, আবার আমাদের এইভাবে মানুষকে হারানোও যাবে না। তাহলে এখান থেকে রাজনৈতিক দলগুলোর আসলে খুবই জরুরি একটা কমন প্ল্যাটফর্মে আসা এবং মানুষের কাছে আহ্বান করা। কারণ দেখেন, এখানে যদি আমি একটা সত্যি কথা বলি, দেখেন আজকে যদি 26-এর নির্বাচনে বিএনপি জিতে যায় কোনো সিটে, তাহলেও কিন্তু জুলাই জিতে যায়। আজকে যদি এখানে এনসিপি জিতে যায় তাহলে জুলাই জিতে যায়, আজকে যদি জামাত জিতে যায় তাহলে জুলাই জিতে যায়। কিন্তু আমাদেরকে এটা আত্মস্থ করতে হবে। আমরা একটা দলকে এবং একটা ফেসিস্টকে অপোজ করার জন্য নিজেরা এখানে ঝগড়াঝাটির আর সময় নাই। যে যেভাবে পারুক আসুক, কিন্তু আমরা সবাই দেখে রাখবো, এই প্রতিশ্রুতিটা আমাদের আসলে করা উচিত। এটার আগ পর্যন্ত আমরা আসলে নির্বাচন পর্যন্ত কতটুকু যেতে পারবো বা এর পরে নির্বাচনের ফলাফল দেখার জন্য আমরা কতজন জীবিত থাকবো, এটার ব্যাপারে আমার সন্দেহ হয়। প্রশ্ন তুলেছেন ফয়েজ আহমদ। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে
যারা প্রার্থী হবেন, যারা রাজনীতি করবেন এবং জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন, সবাইকে আপনারা একটা প্রোটেকশন দিবেন এমন একটা পরিকল্পনা করছেন। আপনার মাধ্যমে জানতে পারলাম যে আপনারা মোটামুটি দলগুলোর সঙ্গেও এটা নিয়ে বসবেন এবং এই সংক্রান্ত একটি আপনি যেটা বলছিলেন যে একটা অর্গানোগ্রাম আপনারা তৈরি করবেন, একটা ওয়ার্কফ্লো তৈরি ম্যানুয়াল, করবেন, এটা একটা প্রোটোকলে। একটা প্রোটোকলের ইয়ে তৈরি করবেন। এর মাঝখানে কিছু সাধারণ মানুষ আছে। আমরা এর আগেও নির্বাচন বানচাল করার অনেক ধরনের চেষ্টা দেখেছি, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগেও বাড্ডায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সেখানে কোনো নেতৃবৃন্দ ছিল না, কেউই ছিল না, সেখানে নিশ্চয়ই মানুষজন তো ছিলেন, যাত্রীরা ছিলেন, সাধারণ মানুষ। তারা কোন প্রোটোকলের আওতায় আসবে? দেখুন, আপনি তো নর্মাল যে লিগ্যাল প্রোটোকল, নর্মাল ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা করণীয় সেসব তো স্বাভাবিক আছে। এখানে আপনি একটা শব্দ যদি খালি মিস করে গেছেন হয়তো, সেই জন্য আপনি সাধারণ মানুষকে মনে করছেন বাদ পড়া হয়েছে। বলছে বাড়তি। ওকে, বাড়তি। বাড়তি মানে কি? আমি আপনি সাধারণ নাগরিক হিসেবে যে ধরনের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকি, এর বাহিরেও যখন একজন প্রার্থী নির্বাচন করেন তার কিছু সেন্সিটিভিটি তৈরি হয়। তার রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, আর বাংলাদেশ রাষ্ট্রে এখন আমাদের সবার এক কমন এনিমি আছে। আমাদের খুব নিবিড় ঘনিষ্ঠ শত্রু রয়েছে যারা আমাদের আশেপাশেই আছে। সুতরাং যদি আপনি শরীফ ওসমান হাদির বিষয়ে আপনি বিবেচনা করেন, তার উপরে হামলাকারী হিসেবে এখন পর্যন্ত যারা চিহ্নিত তারা কোথায় ছিল? তারা তার আশেপাশে ভিড়েছে। সুতরাং আমার ভাই যখন নির্বাচন করতে যাবেন, খেয়াল করুন, একটি সংসদীয় এলাকায় নির্বাচন করতে গেলে কত রকমের মানুষের সঙ্গে ওনার মেলামেশা করতে হবে, অনেকের সঙ্গে দেখা হবে, প্রত্যেককেই ওনার পক্ষে চেনা সম্ভব নয়। সো আমরা ওই যে ম্যানুয়ালের কথা বলছি, ওই জায়গাতেও কিছু প্রোটোকল আছে যে সেই জায়গায় আপনি কি করবেন, কি দেখে কি নির্ধারণ করবেন, সেই জায়গাগুলিতে কাজ হচ্ছে। ওনারা হয়তো খুব দ্রুত সেটা পেয়ে যাবেন। সুতরাং এই জায়গা বিবেচনা করে আমি আপনি কিন্তু আগামী 2 মাস 3 মাস আমরা এই পরিমাণ পাবলিক অ্যাক্সেসে যাব না, যেই পরিমাণ পাবলিক অ্যাক্সেসে উনি যাবেন। সুতরাং ওনার যেই সেন্সিটিভিটি তৈরি হবে সেটাকে বাড়তি নিরাপত্তার জন্য নিশ্চিত করতে হবে। অপরদিকে আমার আপনার নিরাপত্তার ব্যবস্থা তো রয়েছেই, সেটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে। আপনি খেয়াল করুন, গত 2-3-4 মাস ধরে কিন্তু আমরা একটা স্থিতিশীল অবস্থার মধ্যে ছিলাম। এখন নির্বাচনের তফসিল ঘোষণার পরে যারা আগে থেকে হুমকি দিয়ে আসছে, শুনেন, আপনি যদি একদম ঘরের ভিতরে ঢুকে হঠাৎ করে মাঝ রাস্তায় কেউ একটা অকারেন্স ঘটায়, সেটাকে মানে আগে থেকেই নিয়ন্ত্রণ করা, আগে থেকেই প্রতিরোধ করা খুব কঠিন। আপনাকে মাথায় রাখতে হবে আমরা কার বিরুদ্ধে ফাইট করছি। যেই দলটি আগাগোড়ায়, আমাদের গোয়েন্দা নজরদারি এখন কতটা স্ট্রং? আপনি গোয়েন্দা নজরদারির বিষয়ে আমি বলি, আমি প্রথমে আপনাকে যেটা শুরুর দিকে বলছিলাম, ইভেন পার্টিকুলারলি আমি যদি শরীফ ওসমান হাদির বিষয়ে বলে থাকি, যে সেখানে তো গোয়েন্দা নজরদারির এক ধরনের ব্যর্থতা প্রমাণিত হয়েছে, অস্বীকার করার কিছু নেই। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে এটা আশ্বস্ত করছি, আমি আপনি যে অকারেন্সগুলি ঘটে যায় সেগুলি নিয়ে কথা বলছি, কিন্তু যেই অকারেন্সগুলি ঘটতে দেয়া হয় না সেটা কিন্তু গোয়েন্দা সাফল্যের কারণেই হয়। আমরা সারফেসে বসে 10 সেকেন্ডস একটু জি 10 সেকেন্ডস ওকে, আমরা শেষ করতে হবে। আমরা সারফেসে বসে যে বিষয়গুলি শুধু দেখি, ঘটনা তা নয়। যারা আমাদেরকে ওই যে পার্টিটার কথা বলছি, যেটা নেত্রী পলাতক অবস্থায় থেকে এখানে শত শত মানুষকে হত্যা করে পালিয়েছে, সে এখনো প্রতিনিয়ত মানুষকে হত্যার হুমকি দিচ্ছে, সে সাফ করার কথা বলছে, বাংলাদেশের মানুষকে সব সাফ করে দেওয়ার কথা বলছে। আমি দেখেন, বিএনপির ধানের শীষের প্রতীক মুন্সিগঞ্জ 3 আসন, আমাকে একাত্মতা ঘোষণা করেছে এনসিপি, নাগরিক অধিকার পরিষদের সে হলো ফারুক, এবং এনসিপির 2 জন নেতা, সেখানে হলো রাব্বি এবং রাইসুল। তারা আমার পক্ষে যখন ওপেন ধানের শীষের পক্ষে কথা বললেন যে রতন ভাইকে আমরা সাপোর্ট করলাম, এবং যেহেতু ওদের ক্যান্ডিডেট নেই, তারপর থেকে তাদেরকে হুমকি, এই যে এই ব্যারিয়ারটাকে, এই ব্যারিয়ারের জন্য আমি প্রোটেকশন চাচ্ছি আপনার মাধ্যমে। আমি মনে করি একজন আমার মতো নাগরিক যদি নিরাপদ না থাকে, আপনি বললেন এমন একটা প্রোটোকলের বিষয় আপনাদের সঙ্গে খুব শিগগিরই একটা কার্যক্রম শুরু হয়ে যাবে। আমরাও আশা করছি সেই কার্যক্রমটা যত দ্রুত শুরু করা যায়। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, চলতেই থাকবে। দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় এই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।